পরবর্তী রাষ্ট্রপতির সম্ভাব্য তালিকায় মির্জা ফখরুল, ডক্টর ইউনূস সহ বেশ কয়েকজন। বিএনপির সর্বোচ্চ ফোরামে হবে প্রার্থী চূড়ান্ত। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচন। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে। আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। পদ ছাড়ার পরও আলোচনায় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগ, হাইকোর্টে বিএফআইইউ এর প্রতিবেদন। দুদককে তদন্তের নির্দেশ। রাষ্ট্রপতি হওয়ার আগে কিংবা রাষ্ট্রপতি হওয়ার পরে উনি যদি কোনো অনিয়মের সাথে জড়িত থাকেন, উনি কোনো আইন ভঙ্গ করেন, কোনো অপরাধ করেন, সে অপরাধের জন্য তাকে গ্রেফতার করতে কোনো আইনগত বাধা নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সমৃদ্ধ প্রযুক্তি নির্ভর দেশ গড়তে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। জাতীয় অগ্রাধিকারে রাখা হবে সেমিকন্ডাক্টর খাত। 2030 সালের মধ্যে লক্ষ্য পূরণের আশা। খেলাফত মজলিসকে ছাড়াই সিলেটে 11 দলের সমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করবে না বিরোধী দল। সনদ নিয়ে গড়িমসির অভিযোগ জামায়াত আমিরের। শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা গুরুত্বের সঙ্গে দেখছে ট্রাইব্যুনাল। সোমবার প্রতিবেদন দাখিলের মধ্য দিয়ে শুরু হবে বিচার কাজ, জানালেন চিফ প্রসিকিউটর। রাজধানীর খাবার পানিতে বিপজ্জনক বিফাসের উপস্থিতি। উচ্চমাত্রার এই রাসায়নিকে হুমকিতে জনস্বাস্থ্য। পর্যালোচনা কমিটি গঠন 8 মাসে কোনো ব্যবস্থা হয়নি। ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গণতন্ত্রের জয় আখ্যা ককরোচ জনতা পার্টির। কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম নির্ধারিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আইনমন্ত্রী জানিয়েছেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও মন্তব্য করেছেন আইনমন্ত্রী। মেয়াদ শেষ হওয়ার প্রায় 2 বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, এই আলোচনা এখন তুঙ্গে। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 24 অক্টোবর পর্যন্ত সময় আছে, তাই বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই। 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে, সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে। আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান আইনমন্ত্রী। এটা যারা করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি, আমরা যাচাই বাছাই করে দেখব, সময় হলে দেখব। এদিকে পরবর্তী রাষ্ট্রপতি বিএনপির কেউ হবেন কিনা সে সিদ্ধান্ত দলের সর্বোচ্চ পর্যায় থেকেই নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতি হবেন এটা তো পার্টির ঊর্ধ্বতন যে ফোরাম, সে ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম নির্ধারিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, পরে জানতে পারবেন। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। তিনি জানান, সংবিধান অনুযায়ী দল যাকে মনোনীত করবে তিনিই হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সংবিধান বা রাষ্ট্রের প্রশ্নে রাজনৈতিক বা অরাজনৈতিক নয়, রাষ্ট্রপতি নির্বাচনে মনোযোগ দিতে হবে সর্বমহলে গ্রহণযোগ্যতার দিকে। অতীতের অভিজ্ঞতা স্মরণে রেখে জনসম্পৃক্ত ইস্যু উত্থাপন এবং নীতি নিয়ে আলোচনায় সক্ষম হতে হবে রাষ্ট্রপতিকে।
এছাড়াও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যমান দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষায় পারদর্শী হতে হবে ভবিষ্যৎ রাষ্ট্রের অভিভাবক। রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীদের ভাবনায় বিস্তারিত মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। রাষ্ট্রপতি দেশের প্রধান ব্যক্তি, সার্বভৌম রাষ্ট্রের অভিভাবক। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই পদ অস্বস্তি এবং বিতর্কেরও। নানা বিতর্কিত ভূমিকার পর শুক্রবার রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার সরে যাওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতায় এখন প্রশ্ন, রাজনৈতিক নাকি অরাজনৈতিক কাউকে বেছে নিবে ক্ষমতাসীন বিএনপি। ফলে এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি করার ফলে রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 24 পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জনগণের পাশাপাশি সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশ কিন্তু একটি ভিন্ন প্রেক্ষাপটে এখন অবস্থান করছে। আমরা জুলাই পরবর্তী সময়ে যেই ধরনের রাষ্ট্রীয় কাঠামো, যেই ধরনের শাসন ব্যবস্থা আমরা প্রত্যাশা করি, এখানে সর্বোচ্চ গ্রহণযোগ্য একজন ব্যক্তি যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাহলে দেখা যাবে যে এটি বিরোধী দল এবং সরকারি দল সকল জায়গা থেকেই একটি সাপোর্ট পাবে এবং জনগণের একটি আস্থা তৈরি হবে রাষ্ট্রপতির উপর। পলিসিগুলো হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো নিয়ে কথা বলতে পারবেন, একটা গাইডলাইনও দরকার হলে সেট করতে পারবেন। কোনো বিল নিয়ে যদি ওনার কোনো আপত্তি থাকে সেটা হচ্ছে গিয়ে উনি জানাতে সচেষ্ট হবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একটা অনুঘটক হিসেবে উনি কাজ করবেন। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক বা অরাজনৈতিক বিবেচনায় অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে নিজ মতাদর্শের কাউকেই রাষ্ট্রপতি হিসেবে বেছে নিবে বিএনপি। পাশাপাশি জুলাই সনদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য রাখার বিষয়টিকেও নজরে রাখবে ক্ষমতাসীনরা। একদিকে বিএনপি এমন কাউকে রাষ্ট্রপতি পদে দিতে চাবে না যিনি হচ্ছে গিয়ে একদম কমপ্লিটলি নির্দলীয় বা নন পার্টিজান হবেন। যদি তারা জুলাই চার্টারে, আমি যেটা বললাম যে রাষ্ট্রপতিকে কিছু অ্যাডিশনাল ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতাগুলোর কথা যদি তারা হচ্ছে গিয়ে বিবেচনায় নেন এবং যেগুলোর ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট নেই। সংবিধান সংস্কার বা সংশোধন যেটি হোক, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে এক ধরনের ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। তো এই ভারসাম্যটি যদি প্রতিষ্ঠা করা হয়, সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে যিনি দক্ষ, যার প্রজ্ঞা আছে, সে যদি রাষ্ট্রপতি না থাকে, তাহলে এই ভারসাম্যের জায়গাটি কিন্তু রক্ষা করা সম্ভব হবে না। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে এখন পর্যন্ত 6 জনের নাম বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে, যার মধ্যে 4 জন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য, 1 জন সাবেক বিচারপতি এবং অবশিষ্ট জন সরকারের চুক্তিভিত্তিক সচিব। আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বছরের পরও আলোচনা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইসলামী ব্যাংকের 1000 কোটি টাকা লোপাটে তদন্তে প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। ব্যাংকের পরিচালনা পর্ষদে বসে শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন বলে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। পরে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। দেশের ব্যাংকিং ইতিহাসে কেলেঙ্কারির শীর্ষে দীর্ঘদিন ধরে আলোচনায় ইসলামী ব্যাংক লুটপাটের ঘটনা। এর পেছনে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ বারবার উঠলেও ছিল না কোনো প্রমাণ। কিন্তু বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU এর এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে মোহাম্মদ শাহাবুদ্দিনের দুর্নীতির ফিরিস্তি। 2017 সালে সরকারের মদদে ইসলামী ব্যাংকের একচ্ছত্র নিয়ন্ত্রণ নেয় এসলম গ্রুপ। ব্যাংক কোম্পানি আইনের একের পর এক ধারা ভেঙে 82% শেয়ারের নিয়ন্ত্রণ নেয় গ্রুপটি। সে সময় GMC বিল্ডার্স নামে এক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পান শাহাবুদ্দিন চুপ্পু। পরে তাকে ব্যাংকের ভাইস চেয়ারম্যানও করা হয়। দেশের রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত বহাল ছিলেন সেই পদে। BFIU এর এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে একাধিক ভুইফোর কোম্পানির নামে ব্যাংকের 72% শেয়ার দখল করে এসলম গ্রুপ। সময় সংবাদের হাতে আসা 42 পাতার তদন্ত প্রতিবেদনে দেখা গেছে কিভাবে এসব কোম্পানির মাধ্যমে ব্যাংক থেকে টাকা বের করে ফের শেয়ার কিনেছে জালিয়াত চক্র। 5 আগস্টে পট পরিবর্তনের পর হাইকোর্টের নির্দেশে 2025 সালের 29 অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেয় BFIU। রিপোর্টটি পর্যবেক্ষণ করে 4টি স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠান। পরে মোহাম্মদ শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতা উল্লেখ করে প্রতিবেদন দেয় তারা, যা যাচাই বাছাই করে অনুমোদন দিয়েছে লন্ডন ভিত্তিক বিশ্বখ্যাত ফরেনসিক প্রতিষ্ঠান দ্য লয়েড। সুপ্রিম কোর্টের আইনজীবী জানান, তদন্ত রিপোর্ট থাকলেও সাংবিধানিক বাধায় রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না। সেই প্রতিবেদনটা ওনারা জমা দিয়েছেন হাইকোর্টে এবং সেখানে তারা কনফার্ম করেছেন যে অন্তত 72% কোম্পানি, যে 24টা শেয়ার হোল্ডিং কোম্পানি ছিল, এরা সবাই এসালম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান
এবং তারা বিভিন্ন সময় ব্যাংক থেকে কোনোভাবে টাকা বের করে সেই টাকাকে বিভিন্নভাবে ঘুরিয়ে এনে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো ক্রয় করেছেন। 72% শেয়ার প্রাইস ইসলামী ব্যাংকের এককভাবে এসালম সংশ্লিষ্ট কোম্পানি নিয়ন্ত্রণ করত। তার মধ্যে জেএমসি বিল্ডার্স নামে একটা কোম্পানি আছে, যেটার সাথে আপনি যার কথা বললেন তিনি এক সময় ইনভলভ ছিলেন। আরও চাঞ্চল্যকর তথ্য হলো 21 জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2025 সালে মামলা করে ক্ষতিগ্রস্ত ইসলামী ব্যাংক, যেখানে অভিযুক্তদের তালিকায় 12 নম্বরে আছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পরে অভিযোগ তদন্তের নির্দেশ দেন আদালত। ইসলামী ব্যাংকের শেয়ার সংক্রান্ত মামলাটি হাইকোর্টে এখনো চলমান। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সব বাধা মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে চায় সরকার, গড়তে চায় স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর দেশ। কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয়ের পাশাপাশি জাতীয় অগ্রাধিকারে রাখা হবে সেমিকন্ডাক্টর খাত। 2030 সালের মধ্যে লক্ষ্য পূরণের আশাবাদের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR এর সামিট 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা, সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন এবং উন্নত উৎপাদন ব্যবস্থাকে সামনে রেখে রাজধানীর তেজগাঁওয়ের নব থিয়েটারে শুরু হলো দুদিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, AI অ্যান্ড রোবোটিক্স সামিট 2026। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভার আয়োজিত এই সম্মেলন শনিবার সকালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনকে আমি প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তা পৌঁছে দিতে চায় তার সরকার। এ সময় সেমিকন্ডাক্টর খাতের অপার সম্ভাবনার কথাও তুলে ধরেন তারেক রহমান। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা, সেটা হচ্ছে একটা মেধা ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্প এটি আধুনিক সভ্যতার ভিত্তি। এই বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশের সামনে যে অপার সুযোগ ও সম্ভাবনা আছে তা কাজে লাগাতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তারেক রহমান। মোবাইল ফোন থেকে শুরু করে আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। বর্তমান সরকার সব বাধা মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশকে এগিয়ে নিতে যারা কাজ করবে তাদের পাশে থাকবে বর্তমান সরকার। আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে, তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে। বর্তমান সরকার ইতিমধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করেছে। পরে সম্মেলনস্থলে দেশি বিদেশি উদ্যোক্তাদের তৈরি প্রযুক্তি নির্ভর বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। খিলাফত মজলিসকে ছাড়াই সিলেটে শেষ হলো জুলাই সনদ বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করবে না বিরোধী দল বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গত মে মাসে শুরু হওয়া 11 দলের ধারাবাহিক বিভাগীয় সমাবেশ শনিবার শেষ হলো সিলেটে। সমাবেশ ঘিরে সকাল থেকে জোটের কর্মী সমর্থকদের ভিড় বাড়ে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে। তবে এদিন মঞ্চে দেখা যায়নি জোটের শরিক খেলাফত মজলিসের নেতাদের। বক্তব্যে জোটের নেতারা অভিযোগ করেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। জনগণের রায়কে তারা ক্ষমতায় এসেই অবজ্ঞা করা শুরু করেছে। তাদের 31 দফাতে সংবিধান সংস্কার কমিশনের কথা উল্লেখ থাকলেও নির্বাচিত হওয়ার পরেও সংস্কার কি তারা ভুলে গিয়েছে। যতদিন পর্যন্ত জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জিত না হবে
ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। সরকারের সমালোচনা করে জামায়াত আমির শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, যে কোনো মূল্যে জুলাই সনদের বাস্তবায়ন করা হবে। এখন কোনো ধানাই পাড়াই মানি না, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। তবে সিলেটের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির কোনো ঘোষণা দেয়া হয়নি। এর মধ্যেই শনিবার বিজ্ঞপ্তি দিয়ে 11 দলীয় ঐক্যজোটের সকল কর্মসূচি থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে, তবে কি ভাঙনের মুখে পড়ছে 11 দলীয় জোট? শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে রাজধানীর এক অনুষ্ঠানে তিনি জানান, আগামী সোমবার প্রতিবেদন দাখিল এবং শুরু হবে বিচার কার্যক্রম। রাজধানীর সিডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় তিনি এসব কথা জানান। চিফ প্রসিকিউটর জানান, মানবাধিকার সংস্থা অধিকারের ঘটনায় নিহত যে 61 জনের তালিকা দিয়েছিল তার মধ্যে 58 জনের নাম পরিচয় পাওয়া গেছে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্তে মানবাধিকার সংগঠন অধিকারের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন চিফ প্রসিকিউটর। রমাপদ চৌধুরীর একটা উপন্যাস ছিল, বাড়ি বদলে যায়। রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফর্মাল চার্জ ইনশাল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফর্মাল বিচার কার্য শুরু হবে। সেই কারণে আমি অত্যন্ত আনন্দের সাথে অধিকারকে আমি তার সম্পূর্ণ কৃতিত্ব আমি সে অধিকারকে দিতে চাই। অধিকারের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অধিকারের মতো এরকম মানবাধিকার সংগঠন আরও আমাদেরকে বাংলাদেশে সাধারণ মানুষের তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা আরও বেশি কাজ করবেন। সন্ধ্যার সময় আরও থাকছে। থামছে না ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টা। দিনাজপুর, ঝিনাইদহ, ফেনীতে 22 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। সীমান্তে সাময়িক উত্তেজনা। প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে প্রায় 2 মাস ধরে চলা নজিরবিহীন ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জানান, শিক্ষার্থীদের আন্দোলনকে যেন কোনো রাষ্ট্রবিরোধী শক্তি কাজে লাগাতে না পারে, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এটিকে গণতন্ত্রের বিজয় আখ্যা দিয়েছে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। সরকার দাবি মেনে নেয় প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংগঠনটি। দিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পৌঁছানোর পর উচ্ছ্বাসে ফেটে পড়েন ককরোচ জনতা পার্টির সদস্যরা। উল্লাস ছড়িয়ে পড়ে মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে একে সাধারণ শিক্ষার্থী ও গণতন্ত্রের ঐতিহাসিক জয় বলে অভিহিত করেছেন। পদত্যাগের বিষয়টি জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখা একটি চিঠি এক্সে পোস্ট করেছেন ধর্মেন্দ্র প্রধান। সেখানে তিনি লেখেন, যন্তর মন্তর এবং সারা দেশে সৃষ্ট পরিস্থিতিকে যেন কোনো রাষ্ট্রবিরোধী শক্তি কাজে লাগাতে না পারে, কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় আটকে না যায়, এসব বিবেচনা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর নিজেদের আন্দোলন তাৎক্ষণিকভাবে প্রত্যাহার ঘোষণা করেছে সিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তারা জানায়, সরকার সব দাবি মেনে নিয়েছে। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছে কেন্দ্রীয় সরকার। টানা আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘটনায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এটি শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের পথে বড় পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় তরুণদের এই লড়াই সফল হয়েছে। একই সঙ্গে সিজেপিকে অভিনন্দন জানিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল সহ বিভিন্ন দলের নেতারা। প্রতিদিন যে পানি পান করছেন, রান্নায় ব্যবহার করছেন কিংবা শিশুদের খাবার তৈরি করছেন, সেই পানি কতটা নিরাপদ? ঢাকা ওয়াসার পানিতে শনাক্ত হয়েছে বিপজ্জনক রাসায়নিক পিফাস বা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করছেন গবেষকরা। 2024 ও 2025 সালে আলাদা দুটি গবেষণাতেই
পিফাস ধরা পড়লে কমিটি গঠন করে ওয়াসা, কিন্তু 8 মাসও নেয়নি কোনো ব্যবস্থা। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ রিপোর্ট। বর্তমানে রাজধানীতে ওয়াসার বিশুদ্ধ পানির এটিএম বুথের সংখ্যা 350টি, গ্রাহক সংখ্যা 8 লাখের বেশি। প্রতিদিন গড়ে 13 লাখ লিটার পানি বিক্রি হয়। পান করা, রান্না, শিশুদের খাবার তৈরি সবকিছুতেই ব্যবহার হচ্ছে এই পানি, কিন্তু সেই পানিতেই মিলেছে এমন রাসায়নিক যা নিয়ে বাড়ছে উদ্বেগ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় ঢাকার ওয়াসার বিভিন্ন জোন থেকে সংগ্রহ করা পানির নমুনায় শনাক্ত হয়েছে পিফাস, বিভিন্ন কীটনাশকের অবশিষ্টাংশ এবং ওষুধজাত রাসায়নিক, অথচ জানেন না নগরবাসী। এটা তো সাংঘাতিক জিনিস, তাই না? আপনার জীবনের ঝুঁকিপূর্ণ কোনো ব্যাপার পানিতে থেকেই থাকে, তাহলে তো ওয়াসা কর্তৃপক্ষকে তো এটা সজাগ হওয়া দরকার। মানুষ অসুস্থ হয়ে পড়বে, তাতে আমাদেরও ক্ষতি। আমিও তো এখন পানির লেগে আসছি। আবারও পরীক্ষা নিরীক্ষা করুক, গবেষণা করুক, যদি সত্যি পাওয়া যায় তাহলে সেটা থেকে জনগণ যাতে মুক্তি পায়। পিফাসকে বলা হয় ফরএভার কেমিক্যাল, কারণ এই রাসায়নিক সহজে ভাঙে না, দীর্ঘদিন পরিবেশে টিকে থাকে এবং মানবদেহ জমা হতে পারে। এর আগে এসডো ও আইপেনের গবেষণায়ও ঢাকার ওয়াসার কলের পানিতে উচ্চমাত্রার পিফাসের উপস্থিতি পাওয়া যায়। ওই গবেষণার নমুনা যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি সহ আন্তর্জাতিক গবেষণাগারে বিশ্লেষণ করা হয়। কিছু নমুনায় পিএফওএ ও পিএফওএস এর মতো উচ্চ ঝুঁকির পিফাস এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ কিছু পিফাসও শনাক্ত হয়। তাহলে এটা সোর্সটা আইডেন্টিফাই করতে হবে এবং দরকার হলে আরও ইন ডেপথ স্টাডি করতে হবে। 26 সালে এসেও আমরা দেখছি না যে তেমন কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে বা ওয়াসার পক্ষ থেকে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন এ ধরনের রাসায়নিকের সংস্পর্শে থাকলে লিভার ও কিডনির ক্ষতি, হরমোনের ভারসাম্যহীনতা, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া সহ নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। কিছু পিফাস দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে। ধীরে ধীরে ক্যান্সারের দিকে ধাবিত হব, নানা ধরনের অর্গানে গিয়ে এটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, এটা লিভারকে নষ্ট করবে, ফলে এটাকে খুবই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে গবেষণা প্রতিবেদনের উপর ভিত্তি করে কমিটি গঠন করে ওয়াসা। 8 মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ফলাফল প্রকাশ করেনি তারা। এ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, গবেষণার ফলাফল তারা পর্যালোচনা করছেন। আমরা আগে আমাদের লেভেলে আমাদের দেশে যে আমাদের যে অ্যাপারেটাস আছে না, এটা কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, আমরা দেখি না এখানে কি আছে। তবে প্রশ্ন থেকেই যায়, একের পর এক গবেষণায় একই ধরনের দূষণের তথ্য সামনে আসার পরও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ওয়াসার পানিতে পাওয়া যাচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ পিফাস। এ নিয়ে কমিটি গঠন করে ঢাকা ওয়াসা, কিন্তু এতদিনও কেন ফলাফল প্রকাশ পায়নি তা নিয়ে জনমনে উঠেছে প্রশ্ন। দ্রুত সময়ের মধ্যে গবেষণা প্রতিবেদনে আসা ফলাফল নিয়ে ওয়াসার কার্যকারিতা তুলে ধরার উপর জোর দেন স্থানীয় বাসিন্দারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। গুঞ্জনটাই সত্যি হলো শেষ পর্যন্ত। অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। ইনজুরিতে প্রথম টেস্ট খেলতে পারবেন না লিটন শরীফুল। স্কোয়াড সাজাতে হিমশিম বিসিবি। বিভিন্ন সময়ে ডেঙ্গু পাওয়া যাচ্ছে, বিভিন্ন রূপে পরিবর্তন হচ্ছে উপসর্গ। চিকিৎসকরা বলছেন তীব্র জ্বর ও ব্যথার সঙ্গে ডায়রিয়া এমনকি জটিল পর্যায়ে বিকল করে দিতে পারে কিডনি সহ অন্যান্য অঙ্গ। তাই বেশি জ্বর হলে অবহেলা না করে তাগিদ দিচ্ছেন চিকিৎসকের পরামর্শ নেয়ার। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ, ডেঙ্গু মোকাবেলায় এখন ব্যবস্থাপনা, গাইডলাইন পরিবর্তন ও প্রান্তিক পর্যায়ে প্রশিক্ষণ দিতে হবে। আরও জানাচ্ছে মনির হোসাইন। দেশব্যাপী বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী, আর যোগ হচ্ছে মৃত্যুর তালিকায়ও। চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 12,000 আর মৃত্যু হয়েছে 40 জনের। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে সারা বছরই। তবে শঙ্কার বিষয় রোগটির ধরন নিয়ে। তাদের মতে নানা সময়ে ডেঙ্গু পাওয়া যাচ্ছে ভিন্ন রূপে, পরিবর্তন আসছে ধরনেও। তীব্র জ্বর ও ব্যথার সঙ্গে ডায়রিয়া, এমনকি জটিল পর্যায়ে বিভিন্ন অঙ্গ বিকল করে দিতে পারে। ডেঙ্গু এক্সপান্ডেড সিনড্রোম মানে ডেঙ্গুর সাথে বিভিন্ন অর্গান বা অঙ্গকে ইনভলভ করছে, যেমন হেপাটিক ফেইলিউর, অনেক সময় কিডনি ফেইলিউর, অনেক সময় দেখা যায় ব্রেন ইনভলভমেন্ট, হার্ট ইনভলভমেন্ট। সো ডেঙ্গু কিন্তু প্রতিনিয়ত তার সিমটমসে বদলাচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রূপে আমরা পাচ্ছি। উপসর্গের সঙ্গে চিকিৎসার পদ্ধতিও বদলাতে হয় জানিয়ে চিকিৎসক জানান, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে 90% ডেঙ্গু রোগী সুস্থ হয়ে যান। ডেঙ্গুর মৃত্যুগুলো কিন্তু প্রতিরোধযোগ্য। যদি সঠিক সময় রোগ শনাক্ত করতে পারি, সঠিক চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু রোগী সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়।
এদিকে এক এক বছর এক এক ধরনের উপসর্গ হওয়ায় কমিটি গঠন করে ডেঙ্গু ব্যবস্থাপনা গাইডলাইন পরিবর্তন ও প্রান্তিক পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। এই নির্দেশিকাটা আমাদের একটু দেখে একটু জাস্ট রিভিউ করা দরকার, যে সামান্য কোনো কিছু পরিবর্তন দরকার আছে কিনা। সারা দেশের চিকিৎসক নার্সদের এর উপরে প্রশিক্ষণ দেওয়া দরকার। এই দুইভাবে এগুলো ডেঙ্গু কমাতে পারবো অথবা অন্তত মৃত্যু কমাতে পারবো। যদিও ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টায় জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। বলছেন কোনো এক পক্ষের একার এ সংকট মোকাবেলা সম্ভব নয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। থামছে না ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টা। ঝিনাইদহ, দিনাজপুর ও ফেনীতে 22 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে স্থানীয় বাসিন্দা ও বিজিবি তাদের প্রতিহত করে। সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মুখোমুখি অবস্থান। বিএসএফ এর পক্ষ থেকে পুশিং এর চেষ্টা করায় উত্তপ্ত বাক্য বিনিময় বিজিবির সঙ্গে। শনিবার ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীর বাধায় তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়। সকাল 6টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ এর উপস্থিতি বাড়তে থাকে। বিজিবির সঙ্গে লাঠিসোঁটা নিয়ে সীমান্তে অবস্থান নেয় গ্রামবাসীরা। সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য সৃষ্টি হয় উত্তেজনা। বিটিআররা তো ছাড়ে দিবে না, আটকাইছে। আমরা মহিলারা সবাই আটকে দিছি। রক্ত থাকতে আমরা ওনাদের ঢুকতে দেব না অবৈধভাবে, ইনশাল্লাহ। স্থানীয় সূত্রে খবর পাওয়ার পরে গ্রামবাসীরা সবাই মিলে আমরা একত্রিত হয়ে যাই, তারপর পুশিং ঠেকে দিই। ওগুলোকে আমরা ঠেকার জন্য আমরা এখানে গ্রামবাসীরা সবাই মিলে আমরা জীবন দিয়ে রক্ষা করবো, এদেরকে আসতে দিব না আমরা। বিজেপি উভয় মিলে এই পুশিংটাকে ঠেকিয়ে দেয়। পরক্ষণের পর্যায়ে যে একটা উত্তেজনা যখন বেশি হয়ে যায়, তখন আমাদের বাংলাদেশের যে বর্ডার বিজেপি আছে ওনারা তখন এখানে আসে পরিস্থিতিকে অনেক শান্ত করে। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 6 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। ভোরে উপজেলার সামান্তা এলাকা দিয়ে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি নজরে এলে তাদের বাধা দেয় বিজিবি ও গ্রামবাসী। বর্তমানে ওই 6 জন সীমান্তের শূন্যরেখা থেকে 30 গজ ভেতরে ভারতে অবস্থান করছে। এদিকে ফেনীর শ্রীপুর সীমান্তে 7 জনের পুশিং প্রতিহত করেছে বিজিবি। বিজিবি জানায় নিয়মিত টহলের সময় সীমান্তের শূন্যরেখায় তাদের শনাক্ত করা হয়। তানজিল হাসনাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে সংঘাত। ইয়েমেনের হোদেইদা বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে সৌদি আরব। জবাবে শনিবার সৌদি দক্ষিণাঞ্চলে আঘাত হানার দাবি করেছে হাউথিরা। এদিকে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে গুলি চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে জাহাজটি থেকে 28 ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়। ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি থাকলেও এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি মার্কিন প্রেসিডেন্ট। গুঞ্জনটাই সত্যি হলো শেষ পর্যন্ত। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন টাইগার পেসার নাহিদ রানা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে শুধু নাহিদ রানা নয়, ইনজুরি আছে আরও কয়েকটা। ডারউইনের প্রথম টেস্টের দলে লিটন দাস যে থাকছেন না তাও নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। এছাড়া প্রথম টেস্টে শরীফুলকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। 29 জুলাই থেকে আবারও বোলিং শুরু করবেন তিনি। 12 আগস্ট হবে তার ফিটনেস টেস্ট। ওয়ার্কলোড বিবেচনা করে দ্বিতীয় টেস্টের জন্য দলে রাখা হতে পারে শরীফুলকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পদ ছাড়ার পরও আলোচনায় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগ। হাইকোর্টে বিএফআইইউ এর প্রতিবেদন। দুদককে তদন্তের নির্দেশ। সব বাধা মোকাবেলা করে সমৃদ্ধ প্রযুক্তি নির্ভর দেশ গড়তে কাজ করছে সরকার। জাতীয় অগ্রাধিকারে সেমিকন্ডাক্টর খাত। 2030 সালের মধ্যে লক্ষ্য পূরণের আশা প্রধানমন্ত্রীর। এবং খেলাফত মজলিসকে ছাড়াই সিলেটে 11 দলের সমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করবে না বিরোধী দল। সনদ নিয়ে গড়িমসির অভিযোগ জামায়াত আমিরের। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী ইমদাদুল হক। বলরাম রাব্বি, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।